বাজেটের মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতিতে ভারসাম্য রক্ষা, বলছে গবেষণা সংস্থা সানেম। আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে জোর। পোশাক খাতের উদ্যোক্তাদের দাবির প্রতিফলন নেই বাজেটে, প্রতিক্রিয়া ব্যবসায়ীরা। কর বাড়ানোর সমালোচনা। মুনাফার জন্য ঈদের আগে বেড়েছে গরম মশলার দাম, বাজার বিশ্লেষণে ট্যারিফ কমিশন। আমদানি নীতির প্রভাব, দাবি ব্যবসায়ীদের। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রস্তাবিত বাজেটের প্রধান চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য রক্ষা। গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের উপর করের বোঝা বেড়েছে। আর্থিক খাতে সুশাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে বাজেটের সুফল মিলবে না। মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় 2024-25 অর্থ বছরের বাজেটে 6.5% মূল্যস্ফীতি রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। বাজেট পর্যালোচনা করে সানেম জানিয়েছে, সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য আনতে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। মনিটরি পলিসি, সুদহার ও রাজস্ব নীতির সংস্কার না হলে কাঙ্ক্ষিত পর্যায়ে মূল্যস্ফীতি কমবে না। খেলাপি ঋণ বৃদ্ধি এবং সুদহার টানা বাড়তি থাকলে ব্যাংকিং খাত বিপর্যয়ের মুখে পড়বে। খুব গুরুত্বপূর্ণ সময়গুলোতে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরেও কিন্তু করগুলো, আমদানি কর কিন্তু ধার্য ছিল এবং সেগুলোকে কিন্তু অ্যাডজাস্ট করার একটা সুযোগ ছিল, যেটা আমরা হয়তো এখন দেখছি যে সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এইটা যদি আগে থেকে করা হতো তাহলে কিন্তু তার এফেক্টটা আমরা আগে থেকে আরও পেতাম। সো মনিটারি পলিসি, ফিসকাল পলিসির মধ্যে কোঅর্ডিনেশনের একটা বড় অভাব আছে। ব্যক্তিখাতে চলছে বিনিয়োগের স্থবিরতা। বিদেশি বিনিয়োগ বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর দাবি জানায় সানেম। বলা হয়, 15% ট্যাক্সে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে। ব্যক্তি খাতে বিনিয়োগে কোথায় কোথায় আসলে আমরা প্রণোদনা দিব, আমরা তাদেরকে উজ্জীবিত করব, সেই স্ট্র্যাটেজিটা তৈরি করা, অর্থাৎ শ্রমঘন শিল্পগুলোকে বিনিয়োগ করা এবং নতুন নতুন শ্রমঘন শিল্পগুলোকে খুঁজে বের করা। দারিদ্র বিমোচনে সাফল্য দেখালেও দেশে আয় বৈষম্য বাড়ছে। সাধারণ মানুষের উপর করের বোঝা কমিয়ে সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর সুপারিশ করে সানেম। কমানোর ক্ষেত্রে কিছুটা সহায়ক ভূমিকা রাখতে পারে। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক খাতের উদ্যোক্তাদের উৎসে কর কমানোর মূল দাবি মানা হয়নি বাজেটে, বরং নতুন করে করের প্রস্তাব করা হয়েছে। এতে করে বিনিয়োগ ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। উত্তরা শনিবার বাজেটোত্তর যৌথ সংবাদ সম্মেলনে বিকেএমইএ এর নেতারা বলেন, পোশাক শিল্পের ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ স্কিম সহায়তার দাবি জানান। আর বিটিএমইএ চায় কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। দেশের রপ্তানি আয়ের 84% যোগান দেয় পোশাক খাত। $47 বিলিয়ন রপ্তানির বিপরীতে 1% হারে উৎসে কর হিসেবে বছরে রাজস্ব আদায় হয় 5,000 কোটি টাকার বেশি। বাজেটের আগে শিল্প মালিকরা উৎসে কর অর্ধেকে নামানোর দাবি করলেও তা মানা হয়নি। অন্যদিকে বন্ড লাইসেন্স ফি ও নবায়ন ফি দ্বিগুণ করা, অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে মূলধনী যন্ত্র আমদানিতে 1% শুল্ক প্রস্তাব করা হয়েছে। উৎসে কর 0.5% এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত কর আদায় হিসাবে গণ্য করা বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল এবং আছে এখনো। তারা বলেন, গত 11 মাসে রপ্তানিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি। অন্যদিকে 56% মজুরি বাড়লেও পোশাকের দাম কমেছে 8 থেকে 12% পর্যন্ত। প্রায় 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আছে, সুতরাং তাদেরকে বাঁচিয়ে আনার জন্য একটা এই ধরনের একটা স্কিমের আওতায় ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি। বাজেটে সিনথেটিক কাপড়ের উৎপাদন উৎসাহিত করতে কাঁচামালে শুল্ক 10 থেকে 25% পরিবর্তে 1% আনার প্রস্তাব ইতিবাচক মনে করেন উদ্যোক্তারা। তবে সম্প্রতি জ্বালানি সংকটে সুতা ও কাপড় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। আগামী 1 মাসের মধ্যে আমরা কোনো গ্যাস পাচ্ছি না, কিন্তু এই সামনে একটা ঈদ, অনেকগুলি অর্ডার আছে। আমার জানা মতো আমার গার্মেন্ট শিল্প আছে, আমার লোকাল ফ্যাব্রিক্সের যতগুলি অর্ডার ছিল বায়ার সবগুলি ক্যান্সেল করে দিচ্ছে, সেগুলি সে চায়নাতে চলে গেছে। তাহলে এই অবস্থা যদি হয় তাহলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এদেশে সাস্টেইন করবে না। এ সময় জানানো হয়, পোশাক খাতের কাপড়, সুতা ও বস্ত্র তৈরিতে বছরে 15 মিলিয়ন কেজি ঝুট পাওয়া যায়।
এটা সরাসরি রপ্তানির পরিবর্তে কর সুবিধা দিয়ে দেশেই পুনঃপ্রক্রিয়াজাত করলে পাওয়া যাবে $4 বিলিয়ন পণ্য। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের শর্তে আগামী 3 বছরের জন্য তথ্য প্রযুক্তি খাতের 19 ব্যবসা করমুক্ত থাকবে। 2024-25 অর্থ বছরের বাজেটে এই প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও খাতগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে কর আদায়ে এনবিআর এর সক্ষমতা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। উদীয়মান ও সম্ভাবনাময় হিসেবে তথ্য প্রযুক্তি খাতে 2011 সাল থেকে কর অব্যাহতি দিয়ে আসছে সরকার। এই সুবিধার মেয়াদ 2020-21 অর্থবছরে শেষ হওয়ার কথা থাকলেও 2024 সালের জুন পর্যন্ত তা বাড়ানো হয়। এবার নতুন বাজেটে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এআই, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, কল সেন্টার সার্ভিসের মতো 19টি ব্যবসায় 3 বছরের কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের শর্তে এই সুবিধা দেয়া হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞরা। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এক সময় সমাজ ক্যাশলেস হবে, এটা সেদিকে আমরা যাচ্ছি এবং সেটাই বাস্তবতা। এই সেবাগুলো আমাদের দেশে একটা ডিমান্ড তৈরি হচ্ছে, আমাদের দেশে এই সেবাগুলো আসলে ব্যবহৃত হবে, কোনো সন্দেহ নেই। সেটা হয়তো বা মুখ্য উদ্দেশ্য, যাতে আমাদের দেশে আমাদের প্রতিষ্ঠানগুলো এই আপকামিং যে টেকনোলজি সে ব্যাপারে আমরা একটু নিজেদেরকে উন্নতি করি এবং আমরা একটা সক্ষমতা গড়ে তুলতে পারি। তবে এই উপখাতগুলো আলাদাভাবে চেনার সক্ষমতা এনবিআর এর আছে কিনা তা নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের। এই সেবাগুলো আলাদা করে চিন্তা করতে হবে তাদেরকে। আমি জানি না এনবিআর এর সক্ষমতা আছে কিনা। আমরা আগেও দেখেছি যে এই কর অব্যাহতির একটা অপব্যবহার হয়, সবসময় হয়ে এসছে, যে অন্য সেবাকে আমরা আইটি আমল সার্ভিস বলে চালিয়ে নিয়ে সেখানে কর অব্যাহতির সুযোগ নিয়েছে অনেক কোম্পানি। আবার অনেক যারা আইটি আমল সার্ভিস দেয় তারা কর অব্যাহতির সুযোগ পায়নি। বর্তমানে তথ্য প্রযুক্তি খাতের 27টি ব্যবসা কর অব্যাহতির সুবিধা পেয়ে আসছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনা সদরের ভাষাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি মাছের খামার ঘিরে রেখেছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নেত্রকোনা থেকে সহকর্মী লাভলুপাল চৌধুরী। লাভলুপাল, আমরা কি অবস্থা এখন সেখানকার, পুলিশ কি বলছে, আপনার অভিযান কতটুকু হচ্ছে? হ্যাঁ, নেত্রকোনার যে সদর উপজেলার যে কাইলাটি ইউনিয়নের যে ভাষাপাড়া গ্রাম, সেখানে কিন্তু আসলে একটি মাছের খামারে গোয়েন্দা পুলিশের যে তদন্ত প্রতিবেদন, সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই কিন্তু সেখানে জেলা পুলিশ এই বাড়িটি আসলে দুপুর থেকেই কিন্তু আসলে ঘিরে রাখে, বেলা 1টার দিক থেকে। তো আমাদেরকে আসলে গণমাধ্যমকে বিকাল 4টার দিকে কিন্তু তারা আসলে কনফার্ম হওয়ার পরেই কিন্তু আসলে আমাদেরকে তারা অবহিত করেন এবং আমরা কিন্তু সেখানে আসি। আমরা এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু জেলা পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে পুরো এই বাড়িটি কিন্তু চারদিক থেকে কিন্তু তারা ঘিরে রেখেছেন। আমি যে পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন এবং এখানকার যারা গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন, আমি কিন্তু সবার সাথে কথা বলেছি। কিছুক্ষণ হয়ে কিন্তু এখানে পুলিশ সুপার ফয়েজ আহমেদ তিনিও কিন্তু এসেছেন এবং সাংবাদিকদের বিষয়টি অবহিত করেছেন। এখন কিন্তু আসলে যে তারা ময়মনসিংহ থেকে একটি বিশেষ ইউনিট, অ্যান্টি টেররিজমের যে একটি বিশেষ ইউনিট আসার কথা, সেই ইউনিটটি আসার পরেই কিন্তু আসলে এই এখানে কিন্তু বাড়ির ভিতরে কিন্তু একটি অভিযান চালাবে। কিন্তু তারা কিন্তু আসলে যে তথ্য তারা এ পর্যন্ত তারা পেয়েছেন যে সেখানে ভিতরে যে গোয়েন্দাদের প্রশিক্ষণ হওয়ার মতো একটি বিষয় তাদের প্রতিবেদনে রয়েছে এবং সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই কিন্তু তারা গতকালকে থেকে কিন্তু তারা আসলে নজরদারি চালানোর পর আজকে সকাল থেকে তারা নজরদারি বাড়িয়েছে এবং দুপুর 1টার দিকে কিন্তু সেই বাড়িটি কিন্তু তারা আসলে ঘিরে ফেলে। তো এখনও কিন্তু আসলে যে পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন সেটি কিন্তু আসলে তারা এই যে বিশেষ ইউনিট যেটি ময়মনসিংহ থেকে যেটি আসার কথা রয়েছে সেখান থেকে আসার পরেই কিন্তু আসলে সেখানে একটি অভিযান পরিচালনা করা হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ছবিতে যে আমরা যে বাড়িটি আসলে ঘিরে রাখা হয়েছে সেই বাড়িটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িটি কিন্তু এখানে কিন্তু একটি দোতলা পাকা ভবন রয়েছে, টিন শেডের কিন্তু একটি ভবন রয়েছে। ভেতরে
পুকুর রয়েছে এবং এটি একটা খামারে যে মাছের যে খামার সেই খামারেরই কিন্তু আসলে এই বাড়ি। এখানে আমরা স্থানীয়দের সাথেও কথা বলেছি, এখানে কিন্তু আসলে পরিবার নিয়েও কিন্তু এখানে কিছু বসবাস করত কিছু লোকজন এবং তারা সেই বিষয়টি কিন্তু আসলে স্থানীয়রা বলতে পারলেও কিন্তু আসলে এখানে যে জঙ্গির যে মতো যে একটি ঘটনা, জঙ্গি আস্তানা গেড়েছে এবং এখানে যে প্রশিক্ষণ দেওয়ার মতো যে ঘটনা ঘটছে সেটি কিন্তু আসলে স্থানীয়রাও কিন্তু কেউ বলতে পারছিলেন না। সেখানে পুলিশের সাথে যখন আমরা কথা বলি তারা কিন্তু সেই কর্মকর্তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরপরই কিন্তু গতকাল থেকেই কিন্তু তারা আসলে এই জায়গাগুলো এটা কিন্তু আসলে তারা নজরদারিতে এনেছেন এবং আজকে সকাল থেকেই কিন্তু তারা আসলে নজরদারি বাড়িয়ে দুপুর 1টার দিকে কিন্তু আসলে সেই বাড়িটি কিন্তু তারা আসলে ঘিরে ফেলেছে এবং এখন পর্যন্ত এখানে কিন্তু আসলে যে অন্যান্য পুলিশের যে অন্যান্য বাহিনীর যারা আছে তাদের কিন্তু আমরা উপস্থিতি এখনো দেখতে পাইনি। এখানে কিন্তু শুধু যে নেত্রকোনা যে জেলা পুলিশ রয়েছে সেই পুলিশের সদস্যরাই কিন্তু এসেছে। এখানে এখন পর্যন্ত কিন্তু র্যাবের কোনো বাহিনী কিংবা যেটা আমরা সাধারণত দেখে থাকি তারাও আসেনি, অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখনো আসেনি। শুধু জেলা পুলিশের যারা সদস্য তারা ঘিরে রেখেছেন এবং পুলিশ সুপার ফয়েজ আহমেদ কিন্তু বলছিলেন যে এখন তারা অপেক্ষা করছেন যে ময়মনসিংহ জেলা থেকে একটি বিশেষ টিম আসবে, সেই টিম আসার পরেই কিন্তু আসলে তারা অভিযানে তারা নামবে, এমনটি কিন্তু পুলিশ সুপার ফয়েজ আহমদ এই প্রায় মিনিট 5 আগে কিন্তু আমাদেরকে সাংবাদিকদের কিন্তু অবহিত করেছেন। নেত্রকোনা থেকে সন্দেহজনক জঙ্গি আস্তানার বিষয়ে তথ্য জানাচ্ছিলেন সহকর্মী লাভলু পাল। কোরবানির ঈদের আগে অতি মুনাফার জন্যই বাড়ানো হয়েছে গরম মশলার দাম, এছাড়া কোনো যৌক্তিক কারণ নেই এমন তথ্য উঠে এসেছে ভোক্তা অধিকার ও ট্যারিফ কমিশনের বাজার বিশ্লেষণে। শনিবার রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ীরা। প্রতি বছর কোরবানি ঈদ আসলেই এলাচ, জিরা, লবঙ্গ সহ সব গরম মশলারই দাম এক দফা বাড়বে, এটি যেন অঘোষিত নিয়ম। সরকারি সংস্থার নানা আশ্বাস মিললেও বাজারে পড়ে না এর প্রভাব। মাংস রান্নার এই উপকরণ কিনতে হয় বাড়তি দামেই। এমন বাস্তবতায় ঈদের 8 দিন আগে রাজধানীতে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সবাই ট্যারিফ কমিশনের কর্মকর্তারা জানান, 1 মাসে দাম বেড়েছে জিরা 7 ও এলাচে 6%। কয়েক বছরে বৈশ্বিক অস্থিরতা থাকলেও হঠাৎ কোরবানির আগে এমন দাম বৃদ্ধি স্বাভাবিক নয়। তবে এসব অভিযোগ নাকচ করে সরকারের আমদানি নীতি সমালোচনা করেন ব্যবসায়ীরা। 1 মাসে কেন স্যার আমরা জিরার মূল্য বৃদ্ধি 7%, এলাচে 6%, দারুচিনিতে 5% এবং লবঙ্গে 2% প্রাইস বৃদ্ধি হয়েছে স্যার, যেটা আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে এইটার লজিক্যাল কোনো ব্যাখ্যা আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না। যে সরকারের কিছু বাধ্যবাধকতার কারণে, কিছু অস্বচ্ছতার কারণে আমাদের বাধ্য হয়ে আপনার এই কিছু ডানবা চিন্তা করতে হয়। নিজের টাকায় নিজেরা ব্যবসা করি, তো এখানে আমাদেরকে যদি এইভাবে আপনারা সবসময় যদি আপনাদেরকে চার্জ করেন আর যদি আমাদেরকে হুমকি টুমকি দেন, তাইলে আমরা তো হয় ব্যবসা আমাদের বন্ধ করে দিতে হবে। ভোক্তা অধিকারের মহাপরিচালক হুঁশিয়ারি দেন, বাজারে কারসাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না। যে আপনারা এই ব্যবসায়ী কমিউনিটি আপনারা দায়িত্ব নেন, আপনারা বাজার যদি অ্যাবনর্মাল আচরণ না করে আমরা এখানে আসবো না, আর যদি এটি অ্যাবনর্মাল আচরণ করে তাহলে আমাদের সেই রুট কজে যেতে হবে, সেখানে আমাদের এই কাগজগুলো পরীক্ষা করতে হবে। ভোক্তা অধিকারের নির্দেশিত মূল্য তালিকা খুচরা বাজারে রাখা গেলেও পাইকারি বাজারে তা সম্ভব নয় বলে জানান ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাতা সংস্থার আপত্তি সত্ত্বেও কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর আব্দুর রাজ্জাক। জানান, আন্তর্জাতিক বাজারে চেয়ে অর্ধেকেরও কম দামে কৃষকদের ছাড় দেয় সরকার। বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের 6ষ্ঠ আসরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও জানান, দেশের সামষ্টিক অর্থনীতিতে কৃষির প্রভাব কমলেও কৃষির বাণিজ্যিকরণ ও আধুনিকায়নের কাজ চলছে। এ সময় অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 400 শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে বিজয়ী 5 শিক্ষার্থী হংকংয়ে আয়োজিত আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
কোরবানি ঈদের সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারিদের। খাবারের দাম বাড়ায় বাড়তি খরচের বোঝা বইতে হচ্ছে তাদের, তাই দাম পাওয়া নিয়ে বেড়েছে দুশ্চিন্তা। এদিকে হাটে তোলার আগেই অনেক পশু বিক্রি হয়ে যাচ্ছে সরাসরি খামার থেকে। কোরবানির ঈদে বিক্রির জন্য নওগাঁর ৩৪,০০০ খামারে গরু পালন করা হয়েছে। প্রাকৃতিক পদ্ধতিতে পশু মোটাতাজা করেছেন খামারিরা, তবে খাবারের বাড়তি দাম খরচ বাড়িয়েছে তাদের, তাই উপযুক্ত দাম না পেলে লোকসান গুনতে হবে। ভারত থেকে যদি গরু ছাড়ে তাহলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে, খামারেরা লস খেয়ে যাবে। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধ পথে গরু আনতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। নওগাঁ একটা বড় জেলা, এখানে সীমান্ত রয়েছে। আপনারা দেখছেন অন্যান্য বছরে কিন্তু বিগত কয়েক বছর ধরে সীমান্তে কিন্তু গরু তেমন আসছে না। ৬ মাস আগে থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে গরু কিনে পরিচর্যা করছেন যশোরের খামারিরা। জেলার চাহিদা মিটিয়ে ৩০,০০০ পশু বাইরে পাঠাতে পারবেন বলে জানিয়েছেন তারা। প্রতি কেজি আমরা এভারেজে মিক্সার করি, তাতে আমাদের ৪২ টাকা পড়তো, কিন্তু এখন ৫২-৫৫ টাকা করে পড়তেছে। গেছে কোরবানিতে আমরা একটু দাম কম পাইছিলাম, এই কোরবানিতে আশা করতেছি মাংসের দাম বাইরে ভালো থাকায় যে আমরা একটু দাম বৃদ্ধি পাবো। যত্ন আত্তি করে বড় করা পশু কোরবানির হাটে তোলার অপেক্ষায় মাদারীপুরের খামারিরাও। ভুসি, ভুট্টা, গম এবং খেতে চাষ করা বাইরে যে ঘাসগুলি, সেই ঘাসগুলি আমরা খাওয়াই। সমস্ত খাবারগুলি আমাদের ভেজাল মুক্ত। এই বছর আমার ৩৫টার মতো গরু ছিল, 10টার মতো বিক্রি হয়ে গেছে, আমার চাহিদা মতো দাম নেই। ফেনীতে বাণিজ্যিক ও পারিবারিকভাবে পালন করা হয়েছে প্রায় ৯০,০০০ পশু। হাটে তোলার আগেই অনেক পশু বিক্রি হয়ে যাচ্ছে সরাসরি খামার থেকে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্ধারিত সময়ের আগে রাজধানীর হাটগুলোতে উঠতে শুরু করেছে কোরবানির পশু। ইজারার শর্ত অনুযায়ী ৫ দিন কোরবানির পশু বেচাকেনা করতে পারবেন ক্রেতা বিক্রেতারা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, কুরবানির ঈদ আসতে কিন্তু এখনো প্রায় ৮ দিনের মতন বাকি রয়েছে, তো হাটের অবস্থা কি? পশু কি আসতে শুরু করেছে হাটগুলোতে? দেখুন, কোরবানির পশু রাজধানীর হাটে বিক্রি হবে ঈদের ৫ দিন, অর্থাৎ ইজারার যে শর্ত সেই শর্ত অনুযায়ী ১৩ জুন থেকে ১৭ তারিখে যেহেতু আসলে ঈদুল আজহা, সেক্ষেত্রে আসলে ১৩ জুন থেকে এখানে কোরবানির পশু বেচা বিক্রি শুরু হওয়ার কথা। আর হয়তো বা ১ দিন বা ২ দিন আগে কোরবানির হাটে পশুগুলো আসলে আসতে পারে, এমন শর্তই কিন্তু আসলে দেয়া ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরার দিয়াবাড়ির যে হাটটি, সেই হাটে অনেক আগে, অর্থাৎ প্রায় ৮ দিন আগেই কিন্তু আসলে কোরবানির যে পশু, সেই পশু আসলে আসা শুরু হয়ে গিয়েছে এবং বলা যায় যে হাট বসাও শুরু হয়ে গিয়েছে। এখানে ব্যবসায়ী যারা আছেন, বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা এসেছেন, তাদের সাথে যখন আমরা কথা বলছিলাম তারা বলছিলেন যে দিন যত গড়াবে তত আসলে মহাসড়কে যানজট তৈরি হবে এবং কোরবানির পশুগুলো সুস্থ রাখাটাই আসলে যেহেতু আসলে বড় চ্যালেঞ্জ, সেই কারণে আসলে কোরবানির পশুগুলো তারা অনেক আগে নিয়ে এসেছেন। আমরা ক্রেতাদের উপস্থিতিও এখানে হাটে দেখেছি, দরদাম চলছে, তবে এখনো কিন্তু আসলে বেচা বিক্রি ওইভাবে করে শুরু হয়নি। তো আমার কাছে হাট থেকে এটি ছিল এখনকার সবশেষ। ধন্যবাদ আদিলুর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।